প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। বন্ধুগণ, গতকাল ভিডিও করেছিলাম বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ইস্তফা নিয়ে। আজকেও সে প্রসঙ্গে কিছুটা বলবো এবং তার সঙ্গে থাকবে ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে শেষ পর্যন্ত কী হয়েছে সেখানে। তো বন্ধুগণ, এই প্রসঙ্গে ভিডিওটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে আমাকে উজ্জীবিত করবেন। তো বন্ধুগণ, আসুন আলাপটি শুরু করা যাক। প্রথমে আমি ভারতের প্রসঙ্গ বলবো, আর সর্বাগ্যে আজকের শিরোনামটা আপনাদেরকে জানিয়ে দিই। সবই কি গুজব? এই শিরোনামই আজকে থাকবে। কারণ ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির ইস্তফা নিয়ে গণমাধ্যমগুলোতে যে আলাপ আলোচনা হচ্ছে তা বিভিন্ন রকমের চর্চা হচ্ছে। তার মধ্যে অনেকে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন। কেউ বলছে যে স্বাভাবিকভাবে সব কিছু ঘটেছে, তবে স্বাভাবিকভাবে যে নয় সব কিছু, এবং বর্তমানে যে উপমহাদেশে যা চলছে তার পিছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে, বিভিন্ন চর্চার মাধ্যমে সেগুলো উঠে হচ্ছে। আমাদের আজকের যে চর্চা, আজকের যে আলোচনার মধ্যেও কিছুটা ষড়যন্ত্রের গন্ধ আমার শ্রোতারা, আমার দর্শকরা পাবেন। তা আসুন প্রসঙ্গটি শুরু করা যাক। প্রথমে আমি ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে বলি। তা আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে ককরোচ পার্টি যে 3টি দাবি দিয়েছিল, ভারত সরকার তাদের সেই 3টি দাবি পূরণ করায়। বিশেষ করে 1 নম্বর দাবি যেটা ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটা ভারত সরকার গ্রহণ করেছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে ককরোচ পার্টি তাদের আন্দোলন তুলে নিয়েছে। কিন্তু এটা তো গেল দিল্লির ব্যাপার। কিন্তু এই যে বাঙালিদের কলকাতায় কিন্তু ককরোচ আন্দোলন শেষ হয়নি। গতকাল সংবাদ মাধ্যমে বিভিন্ন সূত্র মাধ্যমে আমরা জেনেছি এবং ভিডিওগুলো দেখেছি আমরা, সেখানে কলকাতার ধর্মতলায় ককরোচদের সপক্ষে, তাদের দাবির সপক্ষে বিশাল সমাবেশ হয়েছে। তো সমাবেশে যেটা দেখা গেল, এবং ছাত্র কোথায়, পুলিশের গাড়ি জ্বালানো হলো, পুলিশকে মারধর করা হলো, সাংবাদিকদের বেপরোয়াভাবে পেটানো হলো। এ তো দেখলাম সবই মৌলানা, মুসল্লি এবং বেশ বয়সী লোকেরা, এবং এদের মধ্যে অধিকাংশ হচ্ছে তৃণমূলের সমর্থিত সমস্ত গুন্ডা পার্টি এবং বামপন্থীদের পক্ষের লোক। তারা মিলেই এই সমাবেশটা কালকে ঘটিয়েছে কলকাতায়। ককরোচ যে জনতা পার্টি, তারা হচ্ছে মেইনলি দিল্লিতে তারা সমাবেশ করেছে, তাদের মিছিল করেছে, আন্দোলন করেছে, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। হয়রাস এই যে কলকাতায় গতকালের যে সমাবেশ, সেটা তো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেটা দেখাই গেল। তার আগে কিন্তু কলকাতায় যে জনতা পার্টির প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে কোনো রকম অরাজকতা সহ্য করা হবে না, এবং তিনি ইতিমধ্যে বিধানসভায় গুন্ডা দমন আইন পাশ করে নিয়েছেন। কালকে ধর্মতলার সমাবেশ হওয়ার পরেই তিনি ঘোষণা করেছেন আবার যে যারা পুলিশকে মারধর করেছে, মাথা ফাটিয়েছে, সাংবাদিকদের মাথা ফাটিয়েছে, মারধর করেছে, তাদের কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে দেখা গেল যে তাদের প্রায় 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে কোর্টে তোলা হয়েছে। কোর্ট তাদেরকে
রিমান্ডে দিয়েছে, পুলিশ রিমান্ডে দিয়েছে। তো তাদের যে ছবি চেহারা সাপড় আমরা দেখলাম গণমাধ্যমে, তাতে দেখা গেল এদের নাম প্রকাশ যেটা হলো সেটা অধিকাংশ 14 দিনই মুসলমান এবং সবই টুপি মাথায় দেওয়া, মুখে দাড়ি, মওলানা। এরা কার? এখন প্রশ্ন হচ্ছে এরা কারা? ককরোচ জনতা পার্টির আন্দোলনের সঙ্গে এদের কি সম্পর্ক? কাজে এটা পরিষ্কার যে তৃণমূল, তারপর হচ্ছে বামপন্থী দল, তার সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের জামাতি ইসলামের। তারা এগুলো উস্কানি দিয়ে এই সমাবেশটা ঘটিয়েছে এবং তার ফলাফলে অ্যারেস্ট হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। এটা হতে থাকলে আরও অ্যাকশন হয়তো সরকার নেবে। কারণ এই জিনিসটা একটু লক্ষ্য করেই আপনারা দেখতে পারবেন যে কত বড় ষড়যন্ত্র এটা এবং কাদের ষড়যন্ত্র। পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় রয়েছে, হয়তো বিরোধীরা প্রশ্ন তুলবে বিজেপি তাদের উপর হামলা করেছে, তাদের পিটিএস এবং অমানবিক আচরণ করেছে। কিন্তু তাদের যেখানে যারা অরিজিনাল ককরোচ পার্টি, তারা আন্দোলন উইথড্র করার পর কলকাতায় এরা আন্দোলন করলো কী উদ্দেশ্য? আমি আমার শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করব। দেখুন, পাঞ্জাবে ইতিমধ্যে একটা প্রশ্নপত্র আউট হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি এবং কেরালায় কি একটা পরীক্ষার প্রশ্ন আউট হয়েছে। সেখানে কিন্তু কোনো আন্দোলন, প্রতিবাদ, সমাবেশ কিছুই হচ্ছে না। কারণ কি? পাঞ্জাবে রয়েছে আম আদমি পার্টি ক্ষমতায়, ওখানে বিজেপি নেই। আর কেরালায় রয়েছে বামপন্থী বিজয়নন ক্ষমতায়, সে বিজয়নন সেখানকার মুখ্যমন্ত্রী। এই দুই জায়গায় আন্দোলন হয়নি, কারণ সেখানে বিজেপি ক্ষমতায় নেই, ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি আর হচ্ছে কমিউনিস্ট পার্টি। তাদের বিরুদ্ধে আন্দোলন হলো না প্রশ্নপত্র ফাঁসের। আর নিটের প্রশ্নপত্র ফাঁসের জন্য দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সে বিশাল আন্দোলন, তাদের পদত্যাগ, গাড়ি পোড়ানো, পুলিশে মারধর, সরকারি সম্পত্তি ধ্বংস, অনেক কিছুই ঘটে গেল। কাজেই এগুলো যে উদ্দেশ্য প্রণোদিত সেটা একদম পরিষ্কার। কলকাতা কোথায়? দিল্লিতে আন্দোলন হচ্ছে, ছাত্রদের নিটের আন্দোলন, আর বাংলাদেশের রাস্তায় আমাদের হুজুররা মিছিল করতেছে, তারা সহমর্মিতা, একাত্মতা ঘোষণা করতেছে ককরোচ পার্টির সমর্থনে। কি চায় এরা? তারা কি বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায়? ভারতবর্ষ আলাদা একটা দেশ, তাদের দেশের আন্দোলনের সঙ্গে আমাদের কি সম্পর্ক যে বাংলাদেশ থেকে ওই ককরোচ পার্টির আন্দোলনের সমর্থন জানাতে হবে? আমি সমস্ত সুবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে স্বাধীনতার সপক্ষে শক্তির দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এ সমস্ত দিকে, এই সমস্ত গুজবে আপনারা বাঁধবেন না। এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কোনো রকম সভা সমাবেশকে আপনারা সমর্থন জানাবেন না এবং বিভ্রান্ত হবেন না। যাই হোক, ইতিমধ্যে আরেকটা খবর যে রাষ্ট্রপতি যে পদত্যাগ করেছেন, তাকে তার পদত্যাগকে কেন্দ্র করে বিভিন্ন রকমের চর্চা হচ্ছে বিভিন্ন মিডিয়ায়। কেউ বলছে জোর করে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, দেওয়ানো হয়েছে। আবার কেউ বলছে যে অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। আবার একটা খবর চাউর হয়েছে যে রাষ্ট্রপতি লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে ওখান থেকে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, সেই অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে। তো যাই হোক, ষড়যন্ত্র কি আছে না আছে তা তার আমরা জানি না। বিভিন্ন সূত্র, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন বুদ্ধিজীবীরা যেটা চর্চা করেছেন আমরা সেটা শুনে বলছি। ইতিমধ্যে আরেকটা খবর চাউর হয়েছে যে রাষ্ট্রপতির পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে পদত্যাগ করানোর জন্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটা নিয়ে নাকি ক্যান্টনমেন্টের মধ্যে একটা তুমুল শোরগোল আরম্ভ হয়ে গেছে। যদি এটা গুজব হয়ে থাকে তাহলে এই গুজবের পিছনে কারণটা কি? যারা এই গুজব রচনাকারীরা কী করতে চায় দেশটাকে নিয়ে? তো আমরা
এদিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করছে। সরকার যদি ইচ্ছা করে পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করে গোলমাল বাঁধাতে চায়, জনগণ কি সেটা মেনে নেবে? নিশ্চয়ই মেনে নেবে না। আসুন আমরা পরপর যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, রাষ্ট্রপতির পদত্যাগের পর আর কি কী ঘটছে, আন্তর্জাতিকভাবে কি ঘটতে যাচ্ছে, কি ঘটেছে সেটা আমরা একটু বলি। দেখুন, এদিকে তো রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধানের পদত্যাগ করার বিষয়ে নানান রকম কথা হচ্ছে। ক্যান্টনমেন্টে নাকি নিয়ে তোড়গোড় শোরগোল শুরু হয়ে গেছে। আর ওদিকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা একবার তাকিয়ে দেখুন, ভারতে ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে আগস্ট মাসে। সেই ব্রিক্সের সম্মেলনে তারেক রহমানকে, আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা নিয়ে কিন্তু এই আমন্ত্রণ জানানোর অনেক আশা করেছিল যে তারেক রহমান ওখানে যাবেন, ভারতের প্রধানমন্ত্রী, সেখানে তিনি বিশ্বের দরবারে পরিচিত হবেন, ব্রিক্সের বড় বড় নেতাদের সঙ্গে তার পরিচয় ঘটবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে একটা সম্ভাবনার দ্বার খুলে যাবে। এর আগে আমাদের নেত্রী শেখ হাসিনা ব্রিক্স সম্মেলনে গিয়েছিলেন, মনে আছে আপনাদের? যে তিনি তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সনকের একদম ঋষি সনক একদম শেখ হাসিনার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তার সঙ্গে কথা বলছিলেন। এটা নিয়ে অনেক কথা হয়েছে আন্তর্জাতিকভাবে বা বিভিন্ন জায়গায়, যে কী সৌজন্য তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেখিয়েছিলেন, কী সম্মান তিনি দিয়েছিলেন। সেই ব্রিক্স সম্মেলনে আজ তারেক রহমান আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু আমন্ত্রণ পাওয়ার পর কী হয়েছে আপনারা কি জানেন? একটা সূত্র মাধ্যমে কিছুক্ষণ আগে আমি খবর শুনলাম যে দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের যে সদস্য, তারা এটার উপর আপত্তি দিয়েছে। তারা বলেছে তারেক রহমানের সরকার নাকি বৈধ নয়, তার নাকি তেমন একটা বৈধতা নাই, এজন্য তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যোগদান করুক, এটা দক্ষিণ আফ্রিকা চায় না, তারা এটার উপর ভেটো মেরে দিয়েছে। বাস এখন ভারত কী করবে দেখা যাক। কিন্তু ভেটোতে একটা হয়ে গেল, এতে আমাদের বাংলাদেশের উপর একটা সিল তো পড়ল, খারাপ একটা সিল পড়ল, যে আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও কোন একটা দেশ তার উপরে ভেটো দিয়েছে যে তারেক রহমান সেখানে ব্রিক্সের সম্মেলনে যোগদান করতে পারবে না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, দুঃখজনক ও অপমানের। দেখুন, এই একটা ঘটনা। আর সবচেয়ে বড় ঘটনা যেটা, সেটা আমি বলছি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে চীনে গিয়েছিলেন। চীনের সঙ্গে তিস্তা চুক্তি, তারপরে করিডোর নিয়ে আলাপ আলোচনা করে মৌটো স্বাক্ষর করেছেন, এটা প্রকাশ পেয়েছে। কিন্তু তার আগে আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা বিশ্ববার ইউনূস সাহেব, তিনি যে আমেরিকার কাছে সম্পূর্ণ দেশটা বাণিজ্য চুক্তি করে তুলে দিয়ে গেছেন, সেটা কি আমাদের তারেক রহমান চিন্তা করেছেন? তিনি যে আমেরিকাকে বাইপাস করে চীনে গিয়ে চুক্তি করলেন, শোনা যাচ্ছে ইতিমধ্যে নাকি চীন এই করিডোরে, মানে মায়ানমার করিডোরের কাজ নাকি শুরু করে দিচ্ছে, ভিত্তিপ্রস্তর নাকি স্থাপন হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, এরকম সংবাদ মাধ্যমে আমরা শুনেছি। ঠিক ওই সময় বাংলাদেশে কে আসছেন? আমেরিকার যিনি রাষ্ট্রদূত, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি আবার দক্ষিণ পশ্চিম এশিয়ার দায়িত্বে আছেন এবং সরাসরি তিনি প্রতিনিধিত্ব করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি আসবেন একটা বোঝাপড়া করতে, অনেক জায়গায় তিনি মিটিং করবেন। ইতিমধ্যে তার আশা নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। সংবাদ মাধ্যম বলছে যে আমেরিকার সাবেক গোয়েন্দা কর্মকর্তা, অত্যন্ত নামকরা সারা বিশ্বে, তিনি বহু অঘটন ঘটিয়েছেন, আরব বসন্ত ঘটিয়েছেন তিনি। সেই দুর্ধর্ষ গোয়েন্দা প্রধান 15 জন সফর সঙ্গে নিয়ে তিনি
বাংলাদেশে অলরেডি এসে গেছেন এবং খুব নাম করে একটা হোটেলের নামটা আমি ভুলে গেলাম। তিনি সেই হোটেলে উঠেছেন, আছেন এবং সবাই অপেক্ষা করছে আগামী 29 তারিখে খুব সম্ভব সার্জে গোর, যিনি ভারতের রাষ্ট্রদূত আমেরিকান এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার চার্জে যিনি আসেন, তিনি আসবেন এবং বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন লোকের সঙ্গে, বিরোধী দলের সঙ্গে মিটিং করবেন, সরকারের সঙ্গে মিটিং করবেন, তারপর ওই ইতে যাবেন, চিটাগাঙে যাবেন, ওখানে তাদের যে লোকজন তাদের সঙ্গে মিটিং করবে, এনসিপির সঙ্গে মিটিং করবে, বিভিন্ন জায়গায় দড়ি দরবার করবে। তাদের এই দড়ি দরবার এবং মিটিংয়ের উদ্দেশ্য কী নিয়ে হতে পারে? সূত্র বলছে যে সার্জে গোর মেইনলি মিটিং করবে যে চীনের সঙ্গে চুক্তি কেন করা হলো আমেরিকাকে বাইপাস করে, আমেরিকার চুক্তিগুলোর কি হবে, তারেক রহমানের কাছে তিনি এই সমস্ত জবাব চাইবেন। তাহলে কোথায় দাঁড়াবে আমাদের সরকার এবং তার জবাবিবা কি হবে? সার্জিও গোর অত্যন্ত ঝামেল মাল একটা। এই সার্জিও গোর যখন তারেক রহমানের কাছে বলবেন যে আমাদের সঙ্গে যে বাণিজ্য চুক্তি ছিল সেই চুক্তিকে বাইপাস করে আপনি চীনের সঙ্গে করিডোর চুক্তি করে, করিডোরটা আমাদের দেওয়ার কথা, তখন তারেক রহমান কী জবাব দেবেন? কাজে এই যে বিশাল একটা ঝামেলা পাকিয়ে গেছে, এখন কিভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশ যে চিপার মধ্যে পড়েছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই চিপার মধ্য থেকে কীভাবে তিনি উদ্ধার পাবেন, এটা নিয়ে আজকে সংবাদ মাধ্যমগুলিতে আলাপ আলোচনা চলছে। প্রিয় বন্ধুগণ, আমি আর আমার ভিডিও কলেবর বাড়াতে চাই না। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এই সমস্ত দিকে দৃষ্টি রাখেন। দেশের মধ্যে কিন্তু বিশাল একটা ষড়যন্ত্র চলছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোথায় ভারতের দিল্লিতে কি ককরোচ মকরোচ তারা আন্দোলন করছে, আর আমাদের ঢাকায় মৌলানা সাহেবরা, হুজুররা, জামাত ইসলামের লোকেরা তারা মিছিল করে, ওখানে একত্রতা প্রকাশ করে, আর ভারতের প্রধানমন্ত্রীকে মা বাপ তুলে যে সমস্ত ভাষায় গালিগালাজ শুরু করেছে, তারা কি চিরদিন চোখ বন্ধ করে, নাক মুখ বন্ধ করে এই সমস্ত কথা শুনবে? বোধ হয় না। এর একটা রিয়াকশন, বড়সড় রিয়াকশন হবে। এবং চারিদিক থেকে যেভাবে বিএনপি সরকার এখন ঝামেলার মধ্যে পড়ে গেল, ব্রিক্স সম্মেলনে অবজেকশন সাউথ আমেরিকা কর্তৃক, তারপরে এই যে সার্জিও গোরের বাংলাদেশে আসা এবং চীনের সঙ্গে চুক্তি নিয়ে যে মিটিং হবে বাংলাদেশ সরকারের, তার যে কৈফিয়ত কী দেবে, কী চিপার মধ্যে পড়েছে, চিপা থেকে কিভাবে মুক্তি পাবে, দেখা যাক। আমরা অপেক্ষায় আছি যে সার্জিও গোর আসার পরে বাংলাদেশের ভাগ্যে কী ঘটে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।